কি হতো যদি ইস্ট পাকিস্তান এখনো এক্সিস্ট করতো, মানে বাংলাদেশ যদি এখনো পাকিস্তানের অংশ হয়ে থাকতো। জাস্ট ইমাজিন করুন, ইন্ডিয়া তখন 3 দিক থেকে শত্রু দেশে ঘিরে থাকতো, আর পাকিস্তানের সবচেয়ে কাছের বন্ধু চীনের সঙ্গে মিলে তখন চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কি হতো। ইন্ডিয়ার তখন 70% ল্যান্ড বর্ডার হয়তো বন্ধ করেই রাখতে হতো। আর পাকিস্তান তখন জিওগ্রাফিক্যালি কতটা অ্যাডভান্স থাকতো। আর পাকিস্তানকে নিজের থেকে 1500 কিলোমিটার দূরে থাকা তার পার্ট ইস্ট পাকিস্তানকে আদৌ কন্ট্রোল করতে পারতো। আর এই রিজনে যেখানে আগে থেকেই অলরেডি যুদ্ধ লেগে আছে, তখন দেশগুলির মধ্যে সম্পর্কই বা কেমন হতো। তো হ্যালো বন্ধুরা, মাইসেলফ রাজ, আর আপনি এখনই জয়েন করেছেন মিস্টার রাজ নলেজ। তো সময়টা ছিল 1947 সাল, যখন ধর্মের নামে ভিত্তি করে ভারতকে ব্রিটিশরা 2 ভাগে ভাগ করেছিল, যেখানে মুসলিমরা তাদের দেশ হিসেবে বেছে নেয় পাকিস্তানকে। ঠিক একইভাবে যখন বাংলাকে ভাগ করার সময় আসে, তখন টোটাল বাংলার পপুলেশন ছিল 7.8 কোটি, যেখানে পশ্চিমবঙ্গ ভাগ হয়ে ভারতের অংশ হয়, আর পূর্ববঙ্গ মানে আজকের বাংলাদেশ ভাগ হয়ে ইস্ট পাকিস্তান তৈরি হয়। যদিও বাঙালি হিন্দুরা ইংরেজদের এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির একেবারেই বিরুদ্ধে ছিল, কিন্তু মুসলিমরা এর পক্ষে ছিল। কারণ ব্রিটিশ রাজের সময় কলকাতা ব্রিটিশদের রাজধানী হওয়ার কারণে বেশিরভাগ ইন্ডাস্ট্রি কলকাতায় স্থাপিত ছিল, যার কারণে ইস্ট পাকিস্তান একটু ব্যাকওয়ার্ড রয়ে গেছিল। তারা আশা করেছিল এই নতুন প্রভিন্সে তাদের মুসলিম ইন্টারেস্টকেই বেশি প্রাধান্য দেওয়া হবে, কিন্তু সত্যিই কি তাই? বাই দ্য ওয়ে, আই ওয়াজ অলওয়েজ ফ্যাসিনেটেড অ্যাবাউট বাংলাদেশ, কারণ তারা কিছু সময়ের মধ্যেই পরপর 2টি স্বাধীনতার লড়াই লড়েছিল। একটা লড়াই ভারতের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে, আর একটা লড়াই নিজের ভাষা এবং সংস্কৃতিকে বাঁচানোর জন্য পাকিস্তানের বিরুদ্ধে। দ্বিতীয় লড়াইটি এতটাই নৃশংস ছিল যে সেটা অবশ্যই একজন সাধারণ বাংলাদেশি কখনোই বলতে পারবে না। হিন্দ মহাসাগরের কোলে ছোট্ট একটি দেশ বাংলাদেশ, যার টোটাল এরিয়া আমাদের ভারতের উড়িষ্যা রাজ্যের থেকেও কম, আর যার টোটাল পপুলেশন পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়ার থেকেও বেশি। যদিও রাশিয়া বাংলাদেশের তুলনায় এরিয়া ওয়াইজ 115 গুণ বড় একটি দেশ, কিন্তু কি হতো যদি বাংলাদেশ এখনও পাকিস্তানের অংশ হয়ে থাকতো? এটা জানার আগে আমাদেরকে এটা জানতে হবে যে বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল, মানে ইস্ট পাকিস্তান ছিল, তখন বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল। 1947 সাল পাকিস্তান দুটো অংশ নিয়ে ভারতের থেকে আলাদা হয়। 6 কোটির থেকেও বেশি মুসলিম পপুলেশনের সঙ্গে পাকিস্তান সেই সময় সবচেয়ে মুসলিম জনবহুলপূর্ণ দেশ ছিল। পার্টিশনের সময় ওয়েস্ট পাকিস্তানে কমিউনিটি ভায়োলেন্সের কারণে খুব তাড়াতাড়ি রিলিজন এক্সচেঞ্জ হয়ে গেছিলো, আর অপরদিকে ইস্ট পাকিস্তানে মানে বাংলাদেশে সেই তুলনায় ভায়োলেন্স কম হয়, যার কারণে হিন্দু মুসলিম পপুলেশন এক্সচেঞ্জও এখানে ধীরে ধীরে প্রায় 10 বছর ধরে চলতে থাকে। পার্টিশনের সময় বাংলাদেশে 76% মুসলিম এবং 23% হিন্দু পপুলেশন ছিল। অপরদিকে ওয়েস্ট বেঙ্গলে 78% হিন্দু আর 20% মুসলিম ছিল। পাকিস্তানের দুটো অংশ একে অপরের তুলনায় কমপ্লিটলি আলাদা ছিল। জিওগ্রাফিক্যালি পাকিস্তানের সবচেয়ে বড় এরিয়া মরুভূমি ছিল, উত্তরে পর্বতমালা, পূর্বের কিছু অংশে সিন্ধু নদী থাকার ফলে উর্বর জমি ছিল, আর অপরদিকে ইস্ট পাকিস্তান মানে বাংলাদেশ সম্পূর্ণ একটা নদীবহুল অঞ্চল ছিল। ভারী বৃষ্টিপাতের কারণে এই এলাকা সর্বদা সবুজে ভরা থাকে। ভৌগোলিকভাবে বলুন বা সাংস্কৃতিক দিক থেকে ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানের তুলনায় বেশি ডাইভার্স ছিল। এখানে পাঞ্জাবি, বালোচি, পাস্তো আর সিন্ধি মেজর ল্যাঙ্গুয়েজ ছিল, আর অপরদিকে ইস্ট পাকিস্তানে 95% মানুষ বাংলাভাষী ছিল। আয়তনে ইস্ট পাকিস্তানের তুলনায় ওয়েস্ট পাকিস্তান 5 গুণ বড় ছিল, যদিও জনসংখ্যা ইস্ট পাকিস্তানের বেশি ছিল। পাকিস্তানের প্রায় 56% জনসংখ্যা ইস্ট পাকিস্তানে থাকতো, আর মাত্র 44% জনসংখ্যা ওয়েস্টে ছিল। এই দুটি অঞ্চলে শুধুমাত্র একটা ইসলাম ধর্ম ছাড়া আর কোনো কিছুই কমন ছিল না। আর শুধু ধর্ম কখনোই একটা শক্তিশালী কারণ হয়নি যেটা একটা দেশকে ইউনাইটেড করতে পারে, নইলে আজকে অনেক মুসলিম দেশ এক হতো। তো টেকনিক্যালভাবে দেখা গেলে যেহেতু পাকিস্তানের মেজরিটি পপুলেশন ইস্ট পাকিস্তানে অবস্থিত ছিল, তো বেসিক্যালি পাকিস্তানের ইন্টারনাল ম্যাটারেও অবশ্যই ইস্ট পাকিস্তানেরই বেশি ডমিনেশন হওয়া উচিত ছিল, কিন্তু এমনটা হয়নি, আর যার কারণে এখান থেকেই শুরু হয় কনফ্লিক্ট। 56% পপুলেশনের সঙ্গে বাংলা পাকিস্তানের মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ ছিল, বাট বেশিরভাগ বাঙালিরা কিন্তু ইস্ট পাকিস্তানেই থাকতো। আর অপরদিকে ওয়েস্ট পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম ভাষা হওয়ার কারণে পাকিস্তান সরকার একটা কমন ল্যাঙ্গুয়েজ খুঁজছিল, আর সেটা হয় উর্দু। যদিও উর্দু ভাষার সৃষ্টি হয় ভারতেই, এই ভাষাটি উত্তর ভারতের কিছু মুসলিমরা ব্যবহার করত যারা দেশভাগের সময় পাকিস্তানে চলে যায়। যাই হোক, 1948 সালে কিন্তু মোহাম্মদ আলী জিন্না দ্বারা উর্দুকে পাকিস্তানের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উপাধি দেওয়া হয়। আর অন্যদিকে বাংলা ভাষা, যে ভাষাকে পাকিস্তানের সবচেয়ে বেশি জনসংখ্যা ব্যবহার করে, সেই ভাষাকেই পাকিস্তানের টাকা এবং স্ট্যাম্প থেকে সরিয়ে দেওয়া হয়। আর জিন্নার এই মুভটাকে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে দাবানোর রূপে দেখা হয়, আর পুরো বাংলাদেশ জুড়ে শুরু হয় ভাষা আন্দোলন।
আর প্রায় 1956 সালে এসে পাকিস্তান একরকম মজবুরিতে পড়েই বাংলাকে পাকিস্তানের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেয়, যদিও বাঙালিদের বিরুদ্ধে ভেদাভেদটাও চলতেই থাকে। নাও ওয়েস্ট পাকিস্তানিজ তাদের কট্টর ইসলামিক আইডিওলজিকে বাংলাদেশে ছড়াতে চেয়েছিল, কিন্তু ইস্ট পাকিস্তানিজ লোকেরা তাদের বাংলা সংস্কৃতি, ভাষা, ইতিহাস, কবিতা, আর্ট, মিউজিককে অনেক প্রাউডলি সেলিব্রেট করত। ওয়েস্ট পাকিস্তানিদের জন্য বাংলার এই সংস্কৃতি একেবারেই আনঅ্যাকসেপ্টেবল ছিল, কারণ তাদের মতে বাংলার এই ভাষা এবং সংস্কৃতির মধ্যে নাকি অনেক বেশি হিন্দু ইনফ্লুয়েন্স ছিল। কিন্তু অপরদিকে ইস্ট পাকিস্তানিদের এই বিষয় নিয়ে কোনো সমস্যা ছিল না, কেননা তারা তাদের পূর্বপুরুষদের বেঙ্গলি আইডেন্টিটিকেই বেশি ইম্পর্টেন্স দিত। আর এখনও দেখা গেলে কিন্তু বেশিরভাগ বাংলাদেশি মহিলারা শাড়ি পরে। বাঙালিরা কিন্তু দেখতে ওয়েস্ট পাকিস্তানিদের থেকে অনেক আলাদা ছিল এবং এর জন্য তাদেরকে অনেক বর্ণবাদের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। ওয়েস্ট পাকিস্তানের লোকজন ইস্ট পাকিস্তানিদের লোয়ার ক্লাসের কমজোর লোকজন হিসেবে ট্রিট করত। তারপরে ব্রিটিশদের তৈরি করা সোকল্ড মার্শাল ক্লাসের কনসেপ্টের কারণে মিলিটারিতেও ওয়েস্ট পাকিস্তানিদেরকেই বেশি নেওয়া হতো। মিলিটারিতে বেসিক্যালি পাঞ্জাবি আর পাশতুনদেরই সবচেয়ে বড় গ্রুপ ছিল, আর অপরদিকে বাঙালিরা সবচেয়ে বড় এথনিক গ্রুপ হওয়া সত্ত্বেও মিলিটারিতে তাদের সংখ্যা ছিল মাত্র 5%। তো বন্ধুরা, এমন নয় যে পাকিস্তানিরা শুধু কালচারালভাবে ডিসক্রিমিনেশন করত, এই ডিসক্রিমিনেশন চলতো অর্থনৈতিক দিক থেকেও। পাকিস্তানের রাজধানী এবং পলিটিক্স ওয়েস্ট পাকিস্তানেই অবস্থিত ছিল, কিন্তু পাকিস্তানের অর্থনীতি ইস্ট পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল। পাকিস্তানের প্রায় 70% রপ্তানি ইস্ট পাকিস্তানে তৈরি হওয়া পাট এবং চায়ের রপ্তানি করে হতো, আর পাকিস্তানের রুলার দ্বারা ইস্ট পাকিস্তানের কামানো পয়সা দিয়ে ওয়েস্ট পাকিস্তানকে ডেভেলপ করা হচ্ছিল। ইভেন দো ইস্ট পাকিস্তানের জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পাকিস্তানের কমন বাজেট থেকে খুব স্বল্প অংশই ইস্ট পাকিস্তানকে দেওয়া হতো। 1952 থেকে 1970 সালের মধ্যে বাজেট থেকে ওয়েস্ট পাকিস্তানকে ইস্ট পাকিস্তানের তুলনায় 2 গুণ বেশি টাকা দেওয়া হয়, যা দিয়ে ওয়েস্ট পাকিস্তানে আরবান ইন্ডাস্ট্রিজ ডেভেলপ হয় আর বাংলাদেশ ধীরে ধীরে আরও গরিব হতে থাকে। ওয়েস্ট পাকিস্তানিদের দ্বারা এই শোষণকে আটকানোর জন্য ইস্ট পাকিস্তানের শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নামের পলিটিক্যাল পার্টি উঠে আসছিল। স্বাধীনতার পর থেকেই পাকিস্তানে পলিটিক্যাল ক্রাইসিস আর মিলিটারি রুল চলতে থাকে। ফাইনালি 1970 সালে পাকিস্তানে প্রথমবার ইলেকশন হতে চলেছিল। ইলেকশনের ঠিক আগেই ইস্ট পাকিস্তানে ভোলা সাইক্লোন এসে সব কিছু তছনছ করে দেয়, আর এই বিপদের সময়ও ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানকে কোনো রকমের সাপোর্ট করেনি। ফাইনালি ইলেকশন হওয়ার পর ইলেকশনের রেজাল্ট বার হয়, যেখানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করে। ইস্ট পাকিস্তানের 169টি সিটের মধ্যে 167টি সিট পেয়ে আওয়ামী লীগ জয়ী হয়। আর ইন্টারেস্টিংলি আওয়ামী লীগ পুরো পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় পার্টি হিসেবে উঠে আসে, কেননা পাকিস্তানের টোটাল 313টি সিটের মধ্যে মেজরিটি 167টি সিট আওয়ামী লীগ জিতে যায়। আর এই বিষয়টি পাকিস্তানের মিলিটারি অ্যালায়েন্স আর বিরোধী দলের পক্ষে একেবারেই মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। ওয়েস্ট পাকিস্তানের পার্টি টিপিপি, যা ওয়েস্ট পাকিস্তানের 131টি সিটের মধ্যে মাত্র 86টি সিট পায়। নাও আইনতভাবে কিন্তু আওয়ামী লীগ মেজরিটি সিট পাওয়ার কারণে পাকিস্তানের সরকার বানানোর পুরোপুরি হকদার ছিল, কিন্তু পাকিস্তানের টিপিপির লিডার জুলফিকার আলী ভুট্টো আর তৎকালীন মিলিটারি লিডার জেনারেল ইয়াহা খান কখনোই মেনে নিতে পারছিল না যে কোনো ইস্ট পাকিস্তানের পার্টি গভর্নমেন্ট বানাক আর তাদের উপর রুল করুক। ইলেকশন জেতার পরও ন্যায্য অধিকার না পেয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা করে দেয়। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন করো, স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। এরই মধ্যে পাকিস্তানের মিলিটারি লিডার জেনারেল ইয়াহা খানের নির্দেশে শেখ মুজিবুর রহমান আর জুলফিকার আলী ভুট্টো দুজনকেই অ্যারেস্ট করা হয়, আর এরপরই শুরু হয় 1971 সালের যুদ্ধ। Then, on the command of their own senior officer, President General Mohammed Jamshed, the leaders of 1971 সালের যুদ্ধে কি হয়েছিল সে বিষয়ে তো আপনারা সকলেই জানেন, তাই আমি আর বেশি গভীরে যাচ্ছি না। শুধু এতটুকু বলে রাখি, সেই সময় পাকিস্তানি মিলিটারিরা প্রায় 30 লক্ষ বাঙালি নাগরিককে হত্যা করেছিল, আর প্রায় 4 লক্ষের বেশি বাঙালি মহিলাকে তারা ধর্ষণ করে, আর এর সঠিক সংখ্যাটা এখনো পর্যন্ত জানা যায়নি। এতক্ষণ ধরে জানা গেল যে বাংলাদেশ যখন পাকিস্তানের অংশ ছিল তখন বাংলাদেশের অবস্থা কেমন ছিল। সো এবার আমরা জানবো, এখনো যদি বাংলাদেশ পাকিস্তানের অংশ হয়ে থাকতো তাহলে কি হতো।
ওয়েল প্রথমেই আসা যাক জনসংখ্যার কথায়। বাংলাদেশ পাকিস্তান একসাথে থাকলে পৃথিবীর সবচেয়ে মুসলিম জনবহুলপূর্ণ দেশ হতো পাকিস্তান, যে খেতাব এখন বর্তমানে ইন্দোনেশিয়ার কাছে আছে। পাকিস্তানের 24 কোটি আর বাংলাদেশের 18 কোটি জনসংখ্যা মিলে মোট জনসংখ্যার আঁকড়া দাঁড়াতো 42 কোটি, যা পাকিস্তানকে পৃথিবীর সবচেয়ে মুসলিম জনবহুলপূর্ণ রাষ্ট্র বানাতো। দ্য সেকেন্ড ওয়ান ইজ পাকিস্তান বাংলাদেশ এক থাকার কারণে ভারতের শিলিগুড়ি করিডোর আর ভারতের নর্থ ইস্ট রিজন বা 7 সিস্টারের কি হতো। বাংলাদেশ আর নেপালের মাঝখানে অবস্থিত প্রায় 60 কিলোমিটার লম্বা আর 20 কিলোমিটার চওড়া এই স্থানটি হলো ভারতের শিলিগুড়ি করিডোর। আর এই স্থান থেকে ভারত তার 7টি নর্থ ইস্টার্ন স্টেটের প্রায় 5 কোটি মানুষের সঙ্গে কানেক্ট হয়ে থাকে। আর যার কারণে এই শিলিগুড়ি করিডোর ভারতের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা রিজন হয়ে দাঁড়ায়। কিন্তু একবার ইমাজিন করুন, বাংলাদেশ যদি আজও পাকিস্তানের অংশ হয়ে থাকতো তাহলে এই এলাকার কি হতো। ওয়েল, পাকিস্তান একা কখনোই এই রিজনে হামলা করার সাহস পেত না, কারণ ইউনাইটেড পাকিস্তানের থেকেও মানে বাংলাদেশ পাকিস্তান একসঙ্গে হলেও তাও ভারতের ডিফেন্স তাদের থেকে বেশি থাকতো। ওয়েল, পাকিস্তান কোনো বিদেশি শক্তির সাহায্য নিয়ে এখানে অ্যাটাক করার চিন্তাভাবনা করতো, আর সেই পাওয়ারটি হলো চায়না। আর যেমনটা রিসেন্টলি হতেও দেখা যাচ্ছে, মোহাম্মদ ইউনুস কিন্তু কিছুদিন আগে চীনে যে বক্তব্য পেশ করে তা থেকে স্পষ্ট বোঝা যায় যে তারা এই পথেই চলেছে। যাই হোক, ভারত আর চীনের সম্পর্ক ঠিক না থাকার ফলে চীন হয়তো তাদেরকে সাহায্যও করতো, আর পাকিস্তান আর চীন মিলে এখানে অ্যাটাক করে নর্থ ইস্ট থেকে আমাদের কানেকশান কেটে দিত। কিন্তু এই জিনিসটা ভাবা যতটা সহজ মনে হয়, প্র্যাকটিক্যালি অতটাও সহজ নয়। ভারত তার শিলিগুড়ি করিডোর নিয়ে শুরু থেকেই অনেক চিন্তিত, আর যার জন্য ভারতের এরকম সিচুয়েশনের জন্য কিন্তু আগে থেকেই অনেক তৈরি আছে। শিলিগুড়ি শহর থেকে নিয়ারেস্ট চাইনিজ বর্ডার মাত্র 100 কিলোমিটার দূরে থাকলেও চীনকে এখানে পৌঁছাতে গেলে পুরো হিমালয় পার করতে হবে। হিমালয়ের এই মুশকিল রাস্তা দিয়ে কন্টিনিউসলি আর্মি আর অস্ত্রশস্ত্র পাঠানোটা অতটাও সহজ কাজ নয়। অলসো চায়নাকে তার বর্ডার রিজন জুম্মি ভ্যালিতেও এয়ার কানেক্টিভিটি বাড়ানোর জন্য কন্টিনিউসলি রোড আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হতো। পাকিস্তান আর চায়না নর্থ ইস্টকে ভারত থেকে তখনই আলাদা করতে সফল হতো যখন নর্থ ইস্টের লোকজনও তাদের সাথে থাকতো, যেটা কখনোই হতো না। বাট তাও ব্যাকআপের জন্য ভারতকে তখন মায়ানমারের সঙ্গে রিলেশন স্ট্রং রাখতে হতো, যাতে এরকম সিচুয়েশনেও ভারত মায়ানমারের রাস্তা দিয়ে নর্থ ইস্টে পৌঁছাতে পারে। আউট অফ অল দ্য জিও পলিটিক্যাল স্টাফ, যদি বাংলাদেশ আজও পাকিস্তানের অংশ হয়ে থাকতো তাহলে বাংলাদেশ ডেফিনেটলি পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পুরেস্ট কান্ট্রি হতো। মানে পৃথিবীতে গরিব দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকতো শীর্ষে, কেননা বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হওয়ার পরই কিন্তু ডেভেলপ হয়েছে। বর্তমানে বাংলাদেশ এশিয়ার মধ্যে একটা গ্রোয়িং ইকোনমি হিসেবে দেখা হয়, আর উল্টো দিকে পাকিস্তান ধীরে ধীরে আরও ভিখারি দেশ হয়ে যাচ্ছে, যাদের প্রায় সময় অন্য দেশ থেকে লোন নিতে দেখা যায়। আপনি একবার ভেবে দেখুন, পাকিস্তান এখন নিজের দেশেই বালুচিস্তানকে সামলাতে পারছে না, আর এরকম সময় বাংলাদেশ যদি পাকিস্তানের অংশ হয়ে থাকতো তাহলে সিচুয়েশন কতটা খারাপ হতো, জাস্ট আমাদের কল্পনার বাইরে। তো দ্যাট ওয়াজ দ্য এন্ড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় হিন্দ, গুড বাই।